আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। মাহি, তুমি কেন এমন করো? তুমি কি ঠিক করে রেখেছো সবসময় আমাকে কষ্ট দেবে? আমি রাগের মাথায় কি বললাম আর তুমি সব ছেড়ে ছুড়ে এখানে? আমি কি করতাম তুর্য? তোমার চোখে আমার প্রতি যে ঘৃণা দেখেছি সেটা আমি মেনে নিতে পারছিলাম না। শুধু ঘৃণাই দেখলে? ঘৃণার কারণ আর ঘৃণার আড়ালে ভালোবাসাটা দেখলে না? কারো ঘৃণা দেখার আগে সেই ঘৃণার কারণ আর আড়ালে লুকানো ভালোবাসাটা অনুসন্ধান করতে হয়। তুমি বলেছিলে চলে যেতে, তাই চলে এসেছি। আমার আর ভালো লাগছিল না সবার অবহেলা, তাই সবাইকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। আর তোমার ছেলে? ওর কথা ভেবেই তো আমি কিছু করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার চলে যাওয়া মানে এই নিষ্ঠুরতম পৃথিবীতে ওকে একা করে ফেলে যাওয়া। তুর্য বলল, মিশন একা নয়, ওর সাথে ওর বাবা মা আছে। চলো বাড়ি চলো। তার আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। অতীত ভাবে ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। মাহি তুর্যের সাথে বাড়িতে চলে গেছে। ফায়াজ বাড়িতে ফিরে মেহের আর মেহেরের মাকে সব জানালো। মেহের ফায়াজের দিকে তাকালো, মিষ্টি হেসে ফায়াজকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার উচিলায় আপুকে পেয়েছি, অনেক ধন্যবাদ। ফায়াজ মাথা চুলকে বাঁকা হেসে বলল, এসব আমার পোষায় না মেহেরজান। মেহের বালিশে হেলান দিয়ে আছো অবস্থায় ছিল। ফায়াজ ধীরে ধীরে ওর দিকে অগ্রসর হচ্ছে, বিদায় বালিশের সাথে লেপটে যাচ্ছে, কিন্তু আর পেছনে যেতে পারছে না। তাই ফায়াজের দিকে অসহায় ফেস করে তাকালো। ফায়াজ বাঁকা হাসলো। ফায়াজ যখন নিজের উদ্দেশ্য হাসিল করতে 3 ইঞ্চি দূরে, তখনই মেহেরের ফোন বেজে উঠল। মেহের ফোনের রিংটা শুনে ছিটকে সরে গেল। ফায়াজ মেহেরের দিকে বিরক্তি নিয়ে ভ্রু মুঁচকে তাকালো। মেহের আমতা আমতা করে বলল, ফোন বাজছে। ফায়াজ ভ্রু প্রসারিত করে বলল, তো মেহের উল্টো করে ফোনের দিকে তাকিয়ে বলল, কলটা গুরুত্বপূর্ণ হতে পারে। ফায়াজ মুখ বাঁকিয়ে বলল, ইস, আজকে আবার আমেরিকার প্রেসিডেন্ট, তার কাছে গুরুত্বপূর্ণ কল এসছে। মেহের নাক ফুলিয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে চোখ রাখলো। মাহির নামটা জলজল করছে। মেহের ফোনটা সামনে আনায় ফায়াজও দেখতে পেল। ফায়াজ বিড়বিড় করে বলছে, এই মেয়ে আমার প্রেমের রোম্যান্সের ভিলেন। ফায়াজ রুম থেকে বারান্দায় গেল। বাইরে ঘন কালো অন্ধকার, আকাশে 2-4টে তারা দেখা যাচ্ছে। আশপাশের বাড়িগুলোতে আলো নিভতে শুরু করেছে। ফায়াজ রেলিংয়ে দুহাত ভর করে হেলে এই অন্ধকার পরিবেশটা উপভোগ করছে। মেহের ফোন রিসিভ করে মাহিকে কিছুক্ষণ বকাবকি করলো। মাহি চুপ করে মেহেরের সব বকা হজম করে নিল। তারপর বলল, তুই এতটা শক্ত কবে, কিভাবে হয়েছিস? মেহের ওর প্রশ্ন শুনে ভ্যাবাসাকে খেয়ে গেল। মেহের ভাবতে শুরু করে দিল কি এমন শক্তের কাজ করেছে। মাহি ওর উত্তর না পেয়ে আনমনে হাসলো। তারপর বলল, বুঝিস না তাই না? না, আমি অপারেশন করে বিছানায় শুয়ে আছি আর তুমি বলছো শক্তের কথা। আমি সে কথা বলিনি রে মেহের, আমি বলেছি তুই আমার চেয়েও ধৈর্যশীল। আমি এই কয়েকদিন তোর অবস্থাটা বুঝতে পেরেছি। তুই কিসের মধ্যে দিয়ে গিয়েছিস সেটা তীব্রভাবে অনুভব করতে পেরেছি। আসলে দূর থেকে কারো কষ্ট দেখে শুধু আহারে বলা যায়, ততক্ষণ অনুভব করা যায় না যতক্ষণ না নিজের সাথে সেই ঘটনাটা ঘটে। আমিও অনুভব করেছি সেই মর্মান্তিক যন্ত্রণা, কিন্তু তোর মতো শক্ত হতে পারিনি। তুই কত অবহেলা সহ্য করেছিস, কত দিন একা ছিলি, আর আমি অল্প কিছু সময়ের একাকিত্বই সহ্য করতে পারিনি। ভেঙে পড়েছিলাম, ভুল স্টেপ নিয়েছি। তুই কি করে এতদিন সব সহ্য করেছিস মেহের? মেহের মলিন হেসে বলল, আসলে আপু, সবার অপমান, অবহেলা, ঘৃণা পেতে পেতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, তাই এসব আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। কষ্ট যে পাইনি তা নয়, বাড়ির কথা খুব মনে পড়তো সেসব দিনের কথা, তোমার সাথে কাটানোর সময়গুলো, কিভাবে আমি তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। মাহিও হেসে ফেলল। মেহের একটা কাজ ঠিক করে করতো না, আসলে করতে চাইতো না। আপু, আমি নিজেই এই জীবন বেছে নিয়েছিলাম। আমি তো জানতাম আমি কখনো সুখী হব না, তবুও এই জীবন বেছে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তোমার সাথে এ নিয়ে ঝগড়া করেছিলাম, কারণ একা হয়ে পড়েছিলাম আপু। সবাই আমাকে পর করে দিয়েছিল, যার জন্য বাড়ি ছেড়েছিলাম সেও ছেড়ে চলে গেল। ফায়াজের সাথে আমার তেমন ভালো মুহূর্ত ছিল না, তবুও সেপারেশনটা আমি মেনে নিতে পারিনি। তাই একা থাকতে থাকতে
কেমন কঠিন হয়ে যাচ্ছিলাম। মাহি আর চায় না মেহের সেসব ভেবে আবারও কষ্ট পাক, তাই বলল, ও সব বাদ দে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা তো, তোর বিয়ে খাবো। বিয়ে কিভাবে খায় আপু? উফ, বিয়ে পোলাও মাংস দিয়ে খায়, হয়েছে? মেহের আর কিচ্ছু বলল না। মাহিও প্রশ্ন করছে না কিছু, চুপ করে আছে। দুজনের মধ্যেই নীরবতা। মাহি নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলো, তুই ফায়াজকে ভালোবাসিস তো? মেহের প্রশ্নের উত্তর দিতে সময় নিল না। হ্যাঁ বাসি, তাকে ভালো না বেসে থাকতে পারিনি। ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। মাহি মেহেরের উত্তর পেয়ে গেছে, তারপর জিজ্ঞাসা করলো, আর ফায়াজ? ফায়াজকে জিজ্ঞেস করেছিলাম। ফায়াজ কি বলেছে জানো? বলেছে জীবন নামের উপন্যাসের প্রতি পাতায় অসংখ্য মানুষের আগমন ঘটলেও শেষের পাতায় তুমি আছো, যেখানে আছে সুন্দর সমাপ্তি, যা ওনাকে প্রতিনিয়ত মোহিত করে রাখে। মাহি নিজেও দেখছে এ কদিন ফায়াজ মেহেরের জন্য কি কি করেছে, আর এইসবের মধ্যে অগাধ ভালোবাসা ছিল। তবু মেহেরের অনুভূতি জানতে চাইল। মাহি হালতো হেসে বলল, ফায়াজ তোকে অনেক ভালোবাসে, তুই অনেক ভাগ্যবতী, অনেক ভালো থাকবি তুই। মেহের মুচকে হাসছে। মেহেরও জানে ফায়াজ ওকে খুব ভালোবাসে। মেহেরের বাবা পরদিন সকালে মেহেরের রুমে আসে। মেহেরকে কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু বলছে না। মেহের এক দৃষ্টিতে ওর বাবার দিকে চেয়ে আছে, তারপর বলল, বাবা, যেটা জিজ্ঞেস করতে চাইছো সেটা জিজ্ঞেস করছো না কেন? মেহেরের বাবা মেহেরের দিকে কিছু সময়ের জন্য চেয়ে থেকে কোনো ভনিতা না করেই বলল, তুই কি পায়েসকে বিয়ে করতে চাস? ওর সাথে সারা জীবন থাকতে চাস? ভেবে বল, হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিস না। মেহের স্ট্রেইট বলল, বাবা, এখানে ভাবার কিছু নেই। ফায়াজ আমার হাজবেন্ড, ওর সাথে আমার বিয়ে হয়েছে, আর এছাড়া আমি ফায়াজকে ভালোবাসি। মেহেরের বাবা কিছু না বলে চুপ করে চলে গেলেন। যা বুঝার তিনি বুঝে ফেলেছেন। কদিন পর ফায়াজের বাবা আসে ওদের বিয়ের কথা বলতে। ওদের বিয়ের দিনক্ষণ পাকা করে গেছে। মাসখানেক পর মেহের মোটামুটি সুস্থ হলে ফায়াজও বাড়িতে ফিরে যায়। মেহেরের বাবা বলেছে, ফায়াজ আক্রোশের বশে মেহেরকে বিয়ে করেছে। মেহেরকে ভালো রাখবে কিনা, নিজেকে শুধরে নিতে পারবে কিনা তার প্রমাণ দিতে হবে। ফায়াজ যদিও এসবের তোয়াক্কা করে না, কিন্তু মেহেরের জন্য সব মেনে নিতে হচ্ছে। ফায়াজ এখন বাবার অফিসে যাচ্ছে, সব কিছু শিখছে। মেহের নিজের ঘর গোছানোতে ব্যস্ত, টুকটাক কাজ শিখছে। ফায়াজ অগোছালো ঘর একদম পছন্দ করে না। ফায়াজ এ নিয়ে ওর সাথে অনেক রাগারাগি করত। সেসব মেহের ভুলেনি, তাই নিজের ঘর গোছানো শেখার চেষ্টা করছে। তখনই ফোনটা বেজে উঠল। ফাইজা ফোন করেছে। মেহের ফোন রিসিভ করলো। ফাইজা ফোন রিসিভ হওয়ার সাথে সাথেই বলল, কংগ্রাচুলেশনস ভাবি। মেহের জবাবে বলল, ধন্যবাদ। তুমি আসবে তো বিয়েতে? ফাইজা মন খারাপ করে বলল, তা তো আসবই, ভাইয়ার বিয়ে আর আমি আসবো না তা কি হয়? মেহের ফাইজার কণ্ঠে উচ্ছ্বাস না পেয়ে বলল, তাহলে তোমার কণ্ঠে উচ্ছ্বাস নেই কেন? মন খারাপ করে কেন বলছো? ফাইজা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, মমের জন্য। মম চাই ভাইয়ার বিয়েতে থাকতে। ছেলের বিয়েতে কোন মা না থাকতে চাই, কিন্তু পারছে না, তাই মন খারাপ। তুমি একটু ভাইয়ার সাথে কথা বলবে? মেহের ঢোক গিলছে। ফায়াজ এসব শুনে না রেগে যায়। ফাইজা আবারও বলল, ভাবি একটু চেষ্টা করো প্লিজ ভাবি। ফাইজা অনুরোধের সুরে বারবার বলছে। মেহের ফাইজার এমন আকুতি ফেলতে না পেরে বলল, আমি চেষ্টা করব। ফায়াজ অফিস থেকে ফিরেছে। নিজের ঘরে টাই খুলতে খুলতে ঢুকছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই পকেটে ফোনটা ভাইব্রেট হতে লাগলো। ফায়াজ পকেট থেকে ফোন বের করে মেহেরের নাম দেখলেই সকল ক্লান্তি যেন উবে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটল। ফায়াজ ফোন রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ বলো মেহের স্যার। মেহের বিছানায় উপর হয়ে শুয়ে ফোনে কথা বলছে। ফায়াজকে মিষ্টি করে জিজ্ঞাসা করলো, কি করেন? অফিস থেকে ফিরলাম আর তোমাকে মিস করি। মেহের কাঁধ হয়ে শুয়ে বলল, মিস করেন কেন? কারণ এই মুহূর্তে তুমি থাকলে আমাকে এত কষ্ট করে কোট খুলতে হতো না। তুমি দৌড়ে এসে আমার শরীর থেকে কোট খুলে দিতে। মেহের ভেঙচি কেটে বলল, আমারই লগে আরেকজন, আর আমি আপনার কোট খুলতে যাব? ফায়াজ মেহেরের কথা শুনে বলল, তোমার জামা কাপড় অন্য কেউ খুলে দেয়? কি বলো? এই সিক্রেট আমি আজ জানলাম।
মেহের ফায়াজের কথা শুনে চোখ বড় বড় করে বলল, ছি, আমি তাই বলেছি, আপনি কখনো শুধরাবেন না, সব সময় আজে বাজে কথা। ফায়াজ হো 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 করে হাসছে। মেহের বলল, হাসি থামান, যেটা বলেছিলাম শুনেন। ফায়াজ হাসি থামিয়ে বলল, হ্যাঁ বলো, আমি শুনছি। আমার কথাটা শুনে প্লিজ রাগ করবেন না। ফায়াজ মেহেরের কথা শুনে ভ্রু কুঁচকাল। ওর মনে হচ্ছে মেহের নিশ্চয়ই এমন কিছু বলবে যে কারণে ফায়াজ রাগ করবে। মেহের ফায়াজের সারা শব্দ না পেয়ে বলল, আজকে ফায়াজের সাথে কথা হলো, বিয়ে নিয়ে খুব এক্সাইটেড, কিন্তু ও ওর মায়ের জন্য আপসেট। আচ্ছা, আমাদের বিয়েতে একদিনের জন্য মা আসতে পারে না? কথাটা বলে মেহের কান পেতে অপেক্ষা করছে ফায়াজের চিৎকার রাগারাগি শোনার জন্য। ভয় ভয়ে কান পেতে আছে। ফায়াজ শীতল কণ্ঠে বলল, ফায়াজ বলেছে সব। মেহের ফায়াজের শীতল কণ্ঠ শুনে অবাক হলো। তারপর দ্রুত ফায়াজের কথার উত্তর দিল, এই না, ফাইজা কিছু বলেনি, আমার মনে হলো তাই বলেছি, আর বলার হলে আপনাকেই বলতো, আর সেটা আরো আগে। তাহলে তুমি পাকামো করছো, কেন করছো? মেহের ঢোক গিলে বলল, আসলে আমি চাইছিলাম আর 10টা মেয়ের মতো শাশুড়ির হাত ধরে শ্বশুরবাড়ি প্রবেশ করতে, নতুন জীবন শুরু করতে। উনি না থাকলে কিভাবে হবে? মেয়েরা তো শাশুড়ির ভরসায় শ্বশুরবাড়ি যায়, তার কাছ থেকেই সব শিখে। এখন শাশুড়ি যদি না থাকে তাহলে? ফায়াজ কঠিন কণ্ঠে বলল, তুমি কি ইনডাইরেক্টলি বিয়ে করবে না বলছো? করার দরকার নেই, করো না বিয়ে। ফায়াজ খট করে ফোন কেটে দিল। তারপর ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, তুমি বিয়ে করবে না তো তোমার ঘাড় করবে। মেহের ফোনের দিকে অসহায় ফেস করেছে, বিড়বিড় করে বলল, আমি কখন বললাম বিয়ে করব না? অদ্ভুত। ফায়াজকে ফোন করি, বেচারির হার্ট ব্রেক হবে, কিন্তু কি করব? আমার কিছু করার নেই, চেষ্টা করে লাভ হবে না। এই লোক মাকে ক্ষমা করার দিব্যি করেছে। সকালের কাঁচা সোনা রোদ সকালের স্নিগ্ধতা বাড়িয়ে তুলছে। গাছে গাছে থোকা থোকা ফুল ফুটেছে। ফুলে ফুলে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। স্নিগ্ধ বাতাসে ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশ আচ্ছন্ন করে রেখেছে। বাগানের বড় গাছটায় পাখিরা কিচিরমিচির করছে। সব মিলিয়ে সুন্দর একটা সকাল। ফায়াজ এই মিষ্টি রোদে ঘাসের উপরে বসে সাদা থপথপে একটা খরগোশকে ঘাস খাওয়াচ্ছে। ফায়াজের হুট করে শখলো একটা খরগোশ পুষবে, তাই অনেক সন্ধান করার পর মন মতো একটা খরগোশ পেয়েও গেল। ফায়াজ কচি ঘাস খরগোশের মুখে সামনে রাখছে, সেগুলো খুটখুট করে খাচ্ছে। কদিন ভালো সখ্যতা করে উঠেছে। ফায়াজ গেট খোলার ক্যাচ শব্দ সেদিকে তাকালো। মেহের ভেতরে ঢুকছে। ফায়াজ মুচকি হেসে আবার খরগোশের দিকে মনোযোগ দিল। ফায়াজ যেন জানতো মেহের আসবে, এমন ভাব করছে। মেহের কাঁধে লেডিস ব্যাগটা বাম হাতে রেখে হাঁটছে, ডান হাতে মোবাইল ফোন। হঠাৎ করে চোখ গেল ডান দিকের বাগানের অংশে। মেহের দাঁড়িয়ে গেল, 2 হাত কপালের দিকটার হিজাব ঠিক করে ফায়াজের দিকে এগিয়ে যাচ্ছে। ফায়াজকে কিউট একটা খরগোশকে খাওয়াতে দেখল। পাশেই মোবাইল ফোনটা রাখা। খরগোশটা মেহেরের বেশ লাগছে, মিষ্টি হাসলো। নিবি সেই ফায়াজের প্রতি যে রাখছিল তার রেশ কেটে গেল। ফায়াজ চোখ তুলে একবার মেহেরের দিকে তাকালো, তারপর আবার কচি ঘাসগুলো খরগোশের মুখের সামনে দিচ্ছে। মেহেরের ইচ্ছে করছে খরগোশকে হাত দিয়ে ছুঁতে। মেহের হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁধের ব্যাগটা বাসায় রেখে তার উপর হাতের মোবাইল ফোনটা রাখলো। তারপর খরগোশের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু ধরতে পারল না, কারণ সেটি সরে গিয়ে ফায়াজের হাতের কাছে গেল। মেহেরের একটু মন খারাপ হলো, হাত সরিয়ে নিল, নাক ফুলিয়ে বলল, তোর মালিক যেমন তোকেও ঠিক তেমন বানিয়েছে। ফায়াজ ব্রু কুচকে মেহেরের দিকে তাকালো, তারপর বলল, কি বললে তুমি? যেমন মালিক মানে? মেহের ভ্রু প্রসারিত করে বলল, আপনি রাত থেকে কল পিক করছেন না কেন? আমার ফোন, আমার ইচ্ছে। তুলতে ইচ্ছে হলে তুলবো, না ইচ্ছে হলে তুলবো না। কার কি? মেহের রেগে গিয়ে বলল, কেন তুলবেন না? আমি না তুললে তো মাথার চুল ছিঁড়ে ফেলেন, আর আপনি না তুললে সব মাপ। ফায়াজ তাচ্ছিল্যে সুরে বলল, তোমাকে বলেছি মাপ করতে, নাও তুমি আমার চুল ছিঁড়ে ফেলো। মেহের ফায়াজের উত্তর শুনে দমে গেল। কি করে কোরিয়ান হিরোদের মতো এত সুন্দর চুলগুলো ছিঁড়বে? মেহের তাই চুপ করে বসে রইল। ফায়াজ উঠে গিয়ে বেঞ্চের উপরে রাখা গাছ নিয়ে খরগোশকে খেতে দিল। মেহের উঠে দাঁড়িয়ে বলল, ওই জোড়া কই? ফায়াজ মেহেরের দিকে না তাকিয়েই বলল,
ওর কোনো জোড়া নেই, ও একা। আমি তো শুনেছি একা খরগোশ বেশি দিন বাঁচে না। আপনি ওর জন্য সাথে নিয়ে আসুন। মেহের উত্তরের আশায় ফায়েসের দিকে চেয়ে আছে। ফায়েস মেহেরের বরাবর দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল, মরে যাক। মেহের ফায়েসের কথা শুনে অবাক হলো। কি হার্টলেসের মতো কথাবার্তা। ফায়েস আবারও খরগোশের পাশে বসে পড়ল। মেহের তখনও দাঁড়িয়ে আছে। মশাইয়ের যে প্রচুর রাগ হয়েছে বুঝতে পারছে। মেহের ফায়েসের পেছনে বসে পেছন থেকে 2 হাতে ফায়েসের গলা জড়িয়ে ধরল। ফায়েসের পিঠের উপর কপাল ঠেকিয়ে রাখল। ফায়েস মেহেরের কাছ থেকে এমন কিছু আশা করেনি, তাই শকড হয়ে বসে রইল। মেহের ফায়েসের কাছে থেকে কোনো উত্তর না পেয়ে বলল, এত রাগ করার কি হলো? আমি জাস্ট একটা প্রস্তাব রেখেছি। আপনার পছন্দ না হলে মানা করবেন। ঘটনা সেখানেই শেষ। গতকাল রাতে কতবার ফোন করলাম, আপনি একবারের জন্য কল রিসিভ করলেন না। আবার আপনিই বলেন আমার সাথে নাকি একদিন কথা না বলে থাকতে পারেন না। ফায়াস চুপ করে আছে। তারপর শুধু বলল, এই যে তুমি আমাকে এভাবে ধরে আমার সাথে এভাবে লেপটে আছো, কেউ দেখলে? বাড়িতে তোমার কিছু অভাব নেই, শেষে আমাকে বলবে লজ্জা। মেহেরের টনক নড়ল। সকালবেলা নিশ্চয়ই ফায়েসের বাবা বাড়িতে। যদি দেখেন তাহলে কি ভাববে? এছাড়া ওয়াচম্যান গেটের সামনে দাঁড়িয়ে আছে, মালি আর সার্ভেন্টরাও তো আছেই। মেহের সিটকে সরতে গেলে ফায়েজ নিজের গলায় রাখা মেহেরের 2 হাত চেপে ধরল। মেহের ছোটার জন্য ছটফট করছে, কিন্তু ফায়াজ ছাড়ছে না। মেহের বিরক্ত হয়ে বলল, কি আশ্চর্য, আপনি নিজেকে বলে নিজেই কি শুরু করছেন? আমার হাত ছাড়ুন, কেউ দেখবে। ফায়াজ ছাড়ছে না, মিট মিট করে হাসছে। ফায়াজ মেহেরের 2 হাত আগলে রেখে মেহেরের দিকে করল। তাতে মেহেরের হাতের বাঁধন হালকা হয়ে গেলে মেহের ছিটকে পড়তে নেয়, কিন্তু ফায়াজ পড়তে না দিয়ে জড়িয়ে ধরল। মেহের ছুটার জন্য মোচড়া মোচড়ে শুরু করে দিল। যদি ফায়াজের বাবা দেখে তাহলে লজ্জায় মাথা কাটা যাবে, ওনার সামনে যেতে পারবে না লজ্জায়। মেহের আকুতির সুরে বলল, ফায়াজ কি শুরু করছেন? বাবা দেখলে কি হবে বুঝতে পারছেন? লজ্জায় মরে যাব। এত কিসের লজ্জা? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, আর তুমি তো পরপুরুষকে জড়িয়ে ধরনি। আপনি এত নির্লজ্জ কেন? বাবাকেও লজ্জা পান না? ফায়াজ মেহেরকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলল, বাবা অফিস গিয়েছে, বাড়িতে নেই। ওহ, তাহলে আপনার অফিস নেই? এইখানে বসে আছেন কেন? রেডি হবেন না? 9টার বেশি বাজে। ফায়াজ তাড়াহুড়ো দেখিয়ে বলল, হ্যাঁ, আমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। চলো, আজকে তুমি আমাকে করিয়ে দেবে, ইম্পর্টেন্ট মিটিং আছে, বেস্ট উইশ জানাবে। ফায়াজ খরগোশটা হাতে নিয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। মেহেরও নিজের ব্যাগ আর মোবাইল ফোন তুলে ফায়াজের পেছনে পেছনে গেল। মেহের আলমারি খুলে খুঁজে খুঁজে ফায়াজের জন্য পছন্দসই একটা স্যুট বের করেছে। ফায়াজ তখনই মেহেরকে পেছন থেকে জড়িয়ে ধরল। আরে স্যুট তো বের করতে দিন, আপনার না দেরি হয়ে যাচ্ছে। ফায়াজ মেহেরের কাঁধে থুতনি রেখে বলল, কে বললো দেরি হয়ে যাচ্ছে? মেহের অবাক হয়ে বলল, আপনি না একটু আগে বললেন। ওটা তো তোমাকে ঘটনার জন্য বলেছি। আবার মিটিং দুপুর 12টায়, মিটিংয়ের আগে পর্যন্ত রোমান্স চলবে। মেহের ফায়াজকে সরিয়ে দিয়ে বলল, এত বড় মিথ্যা কথা? আপনি রোম্যান্স নিয়ে বসে থাকেন, আমার ক্লাস আছে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না, এত ক্লাস করে কি হবে? তার চেয়ে আমার দিকে নজর দাও। মেহেরের দিকে আগাতে আগাতে মেহের ফায়াজকে ধাক্কা মেরে বলল, আপনি তো দেখছি আমার পড়াশোনা নষ্ট করার ধান্দা করেছেন। আপনার থেকে সাবধানে থাকতে হবে। আর সাবধানে থেকে কি করবে? ফায়াজ আচমকা মেহেরকে বিছানায় ফেলে দিল। মেহের আকস্মিক ধাক্কায় ব্যথা না পেল ও মা গো বলে ফায়াজের দিকে কটমট করে তাকালো। ফায়াজ মুচকি হেসে মেহেরের পাশে শুয়ে পড়ল। মেহেরকে টেনে সোজা করে নিজের কাছে নিল। মেহের ফায়াজের দিকে তাকিয়ে বলল, আমার হাড় গোড় ভেঙে ফেলেছেন। ও মা গো! মিথ্যুক মেয়ে, নাচগানের সাথে একটুকু দেখছি ভালো জানে। মেহের ধরা খেয়ে চুপ করে গেল। আমার কসম, মিস হয়ে যাবে, সত্যি বলছি। আমি সত্যি বলছি, ক্লাস মিস হয়ে যাক, যেতে হবে না। বাড়িতে জানলে কি হবে বুঝতে পারছেন? ক্লাসের কথা বলে বের হয়েছি, সবাই জানে এখন আমি ভার্সিটিতে। ওরকম সবাই বলে, ক্লাসের কথা বলে বরের সাথে দেখা করতে চায়, ঘুরতে চায়, ফুচকা খেতে চায়।
তুমি না হয় ক্লাসের কথা বলে স্বামীর সাথে দেখা করতে এসছো। আমাকে আপনার অমন মেয়ে মনে হলো? আমি কখনো মিথ্যা বলে ক্লাস মিস করে কখনো কারোর সাথে দেখা করতে যাইনি। আজ আমি ক্লাসের আগে এসেছি আপনার সাথে একটু কথা বলে যাব ক্লাসে, তাই। ঠিক আছে, আমি 11টা থেকে বের হব, তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাব। বাকি ক্লাসগুলো করবে, এখন আমার সাথে থাকবে, ব্যাস। মেহের আর কিচ্ছু বলতে পারলো না, বাধ্য হয়ে থেকে গেল। মেহের যে ফায়েজের সাথে থাকতে ইচ্ছে করছে না তার নয়। ফায়েজ মেহেরের হাত নিয়ে ওর আঙুলের ভাঁজে নিচের আঙুল ঘুষলো, তারপর হাত উঁচু করে হাতে চুমু খেয়ে বলল, আর মাত্র 17 দিন। উফ, মাত্র না, 17 দিন যেন 17 যুগ। বিবাহিত হয়ে ব্যাচেলার জীবনযাপন করছি, বউ থেকে বঞ্চিত হচ্ছি। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? সব তোমার হিটলার বাপের জন্য। মেহের ব্রু কুঁচকে তাকালো ফায়েজের দিকে। ফায়েজ সেটা দেখে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, যা সত্যি তাই বলছি। তুমিও জানো আমি সবকিছু সত্যি বলছি। তোমার বাবা আমার জীবনটা তেনা তেনা করে দিল, হিটলার একটা শ্বশুর পেয়েছি। এভাবে কথা বলবেন না, আমার বাবা হিটলার না, একটু কড়া হতে পারে কিন্তু হিটলার না। হয়েছে, আর সাফাই গাইতে হবে না। কদিনের ব্যবহার তো সহ্য করে নেব, তারপর এক মুহূর্তের জন্য বউকে একা ছাড়বো না। তোমার সাথে যাবো ও বাড়ি, আর তোমার সাথে ফিরবো। ঘর যাবে মনে করেছিলেন উনি আমাকে, তাই তাড়িয়ে দিলেন। মেহের চোখ বড় বড় করে বলল, আপনাকে তাড়িয়ে দিয়েছে? ফায়াজ মিনমিন করে বলল, ওই এ কি হলো? তাড়িয়ে দেওয়া নয় তো কি? মেহের ফায়াজের কথা শুনে গাল ফুলিয়ে রাখলো। ফায়াজ মেহেরের আরও কাছে গেল। ফায়াজের উষ্ণ নিঃশ্বাস আঁচ করতে পেরে মেহের ফায়াজের দিকে তাকালো। ফায়াজ মেহেরের নাকে নাক ঘষে চুমু খেলো। মেহের চোখ বন্ধ করে নিল। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। চোখ খোলার পর পরিবেশ স্বাভাবিক লাগছে না, কেমন অস্বস্তি লাগছে। মেহের পরিবেশ স্বাভাবিক করার জন্য বলল, খরগোশটা একা, ওর জন্য আরেকটা সঙ্গী খরগোশ আনবেন? ফায়াজ মৃদু হেসে বলল, আচ্ছা, তুমি যৌতুক হিসাবে একটা মেয়ে খরগোশ নিয়ে এসো, ওতে জোড়া হয়ে যাবে। তুমি আমি খরগোশই নিই। ফায়াজ মেহেরের বিয়ের তোর জোর শুরু হয়ে গেছে। মেহের বিয়ের শপিং নিয়ে ব্যস্ত। সব কিছু ফায়াজের সাথে ফায়াজের পছন্দ মতো নিচ্ছে। ওর সব কিছু ফায়াজের পছন্দ মতো চাই। আজকে মেহেরের গায়ে হলুদ। মাহি হলুদের জিনিসপত্র নিজ হাতে স্টেজের সামনে নিয়ে যাচ্ছে। তুর্য মিশনকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তদারকি করছে। মেহেরের সাজ কমপ্লিট। মেহেরের মা মেহেরকে দেখতে এসেছেন। কাঁচি হলুদ রঙের শাড়ি আর ফুলের গহনাতে মেহেরের রূপ যেন দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। মেহেরের মা অপলক মেহেরের দিকে চেয়ে আছে। মেহেরের মাথায় হাত রেখে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েকে আজ খুব সুন্দর লাগছে। আমি চেয়েছিলাম ধুমধাম করে তোর বিয়ে দেব, তোকে এই সাজে দেখব। আমার স্বপ্ন পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তোকে সুখী করে। মেহেরের মা ঘুরে গিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছছেন। ফাইসা লেহেঙ্গা দু হাতে ধরে উঁচু করে বাড়ির ভেতরে এসে হা করে চেয়ে আছে। ফাইসা এক জায়গায় দাঁড়িয়ে বিস্ময় ভরা চোখে চারপাশ দেখছে। ফায়া সিঁড়ি দিয়ে নামার সময় প্রাণপ্রিয় বোনকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। ফাইসা মায়ের সাথে বাড়ি ছাড়ার পরে এত বছরে এই প্রথম বাড়িতে এসেছে। স্মৃতির মনে কোঠায় এই বাড়ির স্মৃতিগুলো স্পষ্ট নয়, সব স্মৃতি যেন ধোঁয়াশায় পূর্ণ। গতবার যখন মেহেরের অসুস্থতার কথা শুনে মায়ের সাথে দেশে এসেছিল, ফায়াসের ব্যবহারের জন্য অভিমানে বাড়িতে আসা হয়নি, মায়ের সাথে চলে গিয়েছিল। তবে অভিমানটা বেশি দিন পুষিয়ে রাখতে পারেনি। ফায়াজ ফোন করে 2-4টে আদর মাখা কথা বলতেই মন গলে যায়। ফায়াজ ওর পেছনে এসে বলল, কি রে, এত দেরি করলি কেন? ফাইজা ভাইয়ের দিকে ঘুরে। ফায়াজের পরনে হলুদ রঙের পাঞ্জাবি। ভাইয়া, বিডিতেও যে এত সুন্দর ডেকোরেশন হয়, আল্লাহ কত সুন্দর লাগছে। বিডি যে এত এক্সপার্ট, জানতাম না। পেছন থেকে একজন সুদর্শন যুবক বলল, জি ম্যাম, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। বিটির মানুষ কতটা সৃজনশীল সেটা আপনি জানেন না। ফাইজা চোখ ছোট ছোট করে ছেলেটার দিকে তাকিয়ে বলল, সেটা না জানলেও আপনি যে কতটা শেষরা সেটা বুঝতে পারছি। ছেলেটি ফাইজার কথা শুনে লজ্জা পেয়ে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ ফাইজার দিকে তাকিয়ে ইশারা করছে চুপ করতে। ফাইজা উল্টো বিরক্তি নিয়ে বলল, ভাইয়া, শেষরা না তো কি, চেনা নেই জানা নেই হুট করে আমাদের কথার মাঝে ঢুকে গেল, অদ্ভুত। ফায়াজ ফিসফিস করে বলল, ও বিটি টপ ওয়েডিং প্ল্যানের একজন।
তুষারের কাজিন রুহান, আমার পরিচিত। ও ওয়েডিং প্ল্যানেরই একজন, তাই কথা বলছে। তুই এভাবে রিয়াক্ট করছিস কেন? ফাইজা সবটা শুনে জিভ কাটলো, তারপর রুহানের দিকে লজ্জিত ভঙ্গিতে তাকালো, দচ্চা মাখা মুখে বলল, আই এম সরি, কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমি আপনাকে চিনিনি তাই। রুহান সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, না না ঠিক আছে, সমস্যা নেই, আমি আসছি। রুহান যেতেই ফাইজা থেকে তাকিয়ে বলল, আগে বলবে না? ভদ্রলোক মনে রাগ করলো। ফায়াজ বলল, আরে না ভাই, সবার সাথে মিট করবি। ফাইজা করুণ সুরে বলল, সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার ক্ষমতা নেই। বাংলায় সাজার চেষ্টায় শার্ট প্যান্ট ছেড়ে লেহেঙ্গা পরে ফেসে গেছি, ভার বইতে পারছি না। ফায়াজ ফাইজাকে ভালো করে দেখে বলল, এত আটা ময়দা মেখেছিস বলেই এত লেট করছিস। মনে হচ্ছে তোর বিয়ে। বলিস তো, তোর জন্য একটা ছেলে দেখে আমার সাথে তোর বিয়েটা সেরে ফেলি, তোর লেহেঙ্গা ধরা লোকও হবে। ফাইজার ফেস রিয়াকশন দেখে মিটমিট করে হাসছে। ফাইজা মুখ ভেঙচি কেটে বলল, আমার বিয়ের বয়স হয়নি, তুমি করো বিয়ে। ফাইজার বাবা ফাইজাকে দেখে ডাকলো। ফাইজা। ফাইজার বাবার কণ্ঠস্বর শুনে মুখে এক ছিলতে হাসি ফুটল, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বাবার দিকে তাকালো, লেহেঙ্গা ছেড়েই বাবার দিকে দৌড় দিল। এই আস্তে আস্তে পড়ে যাবে মা। ফাইজা থেমে গেল। ওর বাবা কাছে এসে অশ্রুসিক্ত নয়নে মেয়ের দিকে তাকালো। এত বছর পর মেয়েকে নিজের বাড়িতে দেখছে। গতবার যখন প্রথমবারের মতো দেশে এসেছিল এত বছর পর, তখন বাড়ির বাইরে 2 ঘন্টার জন্য দেখা হয়েছিল, তারপর তো হুট করেই চলে গেল। ফাইজা পাপা বলে জড়িয়ে ধরল, ওর বাবাও স্নেহময় পিতা হিসেবে আগলে নিল। মেয়ের বিয়ের সাজগোজ কমপ্লিট, একটা রুমে বসে আছে, একটু পরপর আয়নায় নিজেকে দেখছে। মাহি মেহেরকে দেখতে এসে বলল, কি চোখ সরাতে পারছিস না? আহারে, আজ তো আমার বোনের বর, বোনের থেকে চোখই সরাতে পারবে না। মেহে লাজুক ভঙ্গিতে বলল, আপু তুমি যাও তো, মিশন কাঁদছে। মাহি ভেংসি গেড়ে বলল, অমনিতেই মিশন কাঁদতে শুরু করে দিল। কেমন আছেন আপা? মেহেরের মা নিজের ননদের সাথে কথা বলছিল, আত্মীয় স্বজনদের খেয়াল রাখছিলেন। কারো কথা শুনে সেদিকে দৃষ্টি দিল, তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে আপা, আপনি এসেছেন। আপনাকে দেখে যে আমি কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। না এসে কি আর পারি? ছেলের বিয়ে, ছেলের কাছ থেকে দাওয়াত না পেয়ে আপনার কথা বেহার মতো চলে এলাম। আসলে ছেলের বিয়েতে থাকার লোভ সামলাতে পারিনি। ভালো করেছেন খুব, আমার অনুরোধটা রেখেছেন। আসুন আপা। মেহেরের মা ওনাকে নিয়ে মেহেরের কাছে গেলেন। মেহের ফায়াজের মাকে দেখে চমকে গেল, এখানে কিছুতেই ওনাকে আশা করেননি। মেহের বুঝতে পারছে না উনি কি করে এখানে এলেন, ফায়াজ কি জানে। এসব ভাবনার মাঝে ফায়াজের মা বলল, আমার ছেলের বউকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। মেহের মুচকি হাসলো, 2 চোখ ভরে মেহেরকে দেখল। তার ছেলের বউ, তার সংসারের উত্তরসূরি। আপনি খেয়েছেন? না, তোমাকে আর ফায়াজকে দেখতে এসেছি। তোমাকে তো দেখেছি, ফায়াজকে দেখা হলেই চলে যাব। মেহের ওনার কথায় ক্লিয়ার বুঝতে পারলো ফায়াজ বলেনি আসতে। আগে আপনি খেয়ে নিন, আপু ব্যবস্থা করো। মাহি বলল, জি আসুন আন্টি, আগে খেয়ে নিন, ও বাড়ি থেকে ওরা আসতে আরো সময় লাগবে। ফায়াজের মা ইতস্তত করছে। মেহের মা জোর করলেন। মেহের মাকে পেছন থেকে ডাকলো। মেহের মায়ের সামনে গিয়ে বলল, মা তুমি আসতে বলছো? হ্যাঁ, ওনার ছেলের বিয়েতে নিজেই থাকতে পারছেন না, এই নিয়ে খুব মন খারাপ ছিল, তাই আমি আসতে বলেছি। মা সে ঠিক আছে, কিন্তু ফায়েজকে তো জানো, উনি যদি দেখে কোনো সিন ক্রিয়েট করে, আমার ভয়ও লাগছে। বিয়ে বাড়ি কত মানুষ, আল্লাহ, সেদিন ফায়েজ আমার উপর যে পরিমাণ রেগেছিল, আজও যদি তাই করে। মেহের মা কটাক্ষ দেখিয়ে বলল, আমার বাড়ি, আমার মেয়ের বিয়ে, আমি যাকে ইচ্ছা ইনভাইট করব। ফায়াজ কিছু বললে ওর মুখে ঠাস ঠাস করে লাগিয়ে দেব। মেহের মায়ের মুখে কঠিন কঠিন কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। ওর মা পাত্তা না দিয়ে চলে গেল। বরপক্ষ এসে পড়েছে। মেয়েরা গেটের সামনে ফিতা বেঁধে বড় সড়ো ডিমান্ড করে বরপক্ষকে আটকে দাঁড়িয়ে আছে। সামিরা ডোন্ট কেয়ার ভাব ধরে দাঁড়িয়ে আছে, কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করছে আর বলছে,
টাকা দিন নয়তো ভাগুন, মেয়ে আমরা বিয়ে দেব না। ফায়াজ তুষারের দিকে তাকালো। তুষার বলল, বললেই হলো, ভাবিকে আজ আমরা নিয়েই যাব, এত টাকা দেব না। সামিরা কাছে দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করে তুষারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, টাকা বিনা যে আগাবে কেস করে দেব। তুষার ব্রু কুঁচকে বলল, তুমি এত হার্ডলেট, বফের সাথে কেউ এমন করে? সামিরা ভেঙচি কেটে বলল, বফ? কে বফ? এই মুহূর্তে তুমি ছেলে পক্ষ আর আমি কনেপক্ষ। ফায়াজ তুষারকে ফিসফিস করে বলল, আরে দিয়ে দে না, এমন শুরু করছিস কেন? কটা টাকাই তো। তুষার জোরে বলল, ভাই প্রশ্ন টাকার না, প্র্যাকটিসের। ওদের এত টাকা কেন দেব? আমি কিছুতেই হার মানব না। তুই কি চাস আমরা হেরে যাই? ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, টাকা দে, নয়তো এখানে তোকে খেলাবো। সবার সামনে মার্কেটে না চাইলে দে। তুষার হতাশ হয়ে বলল, বুঝেছি, আমার বন্ধু বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আমাদের আর কি করার। তুষার অসহায় ফেস করে টাকা দিয়ে দিল। সামিরা টাকা নিয়ে ভেঙচি কাটল। ফায়াজ বিয়ের আসরে বসেছে। ফাইজা হাঁচা লেহেঙ্গা পরেনি, নিজের কমফোর্ট মতো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষারের সাথে কথা বলছে, আর সামিরা দূর থেকে দেখে ফুসফুস করছে। সামিরা মেহেরের রুম থেকে বেরিয়েতেই তুষার এসে বলল, বেবি তোমার কাজ হেভি লাগছে। সামিরা ভ্রু কুঁচকে বলল, তো? তুষার সামিরার কথা শুনে ভীষণ খেলো। এই মুহূর্তে সামিরার খুশিতে আটখানা হয়ে যাওয়ার কথা, কিন্তু তা না করে পাত্তাই দিচ্ছে না, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সামিরা, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? সামিরা দাঁতে দাঁত চেপে বলল, লুচ্চা, এতক্ষণ কি করছিলে? ফাইজার উপর ফিদা হয়ে পড়ছিলে, হ্যাঁ? আর এখন আমার কাছে এসেছো? বিড়ালের মতো সব জায়গায় ছোকছোক করো। ও আমার বন্ধুর বোন, মানে আমারও বোন, ছুকছুক করবো কেন? শোনো, তোমার সাথে আমার ব্রেকআপ। আজ ফায়াজ ভাই আর মেহের বিয়ে করছে, আর তুমি অন্য মেয়েদের দেখছো। তোমার মতো ছেলের সাথে প্রেমই করে যাব? বিয়ে কবে? হ্যাঁ হবে, একটু সময় লাগবে। তুমি সারা জীবন সময় নাও, তোমাকে সারা জীবন সময় দিলাম। ব্রেকআপ তোমার সাথে। সামিরা হন হন করে চলে গেল। তুষার আফসোসের সুরে বলছে, হায় রে কপাল, বন্ধু আমার বিয়ে করে ফেলেছে আর আমার ব্রেকআপ হচ্ছে। সামিরা দাঁড়াও। ফায়েজের মা এক কোনায় দাঁড়িয়ে ফায়েজকে দেখছে। ফায়েজের বাবা মেহেরের বাবার সাথে কথা বলছে। হঠাৎ চোখ গেল ফায়েজের মায়ের দিকে। এক মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন। মেহেরের ফোন বেজেই যাচ্ছে। ফায়েজ ফোন করছে, কিন্তু মেহের ভয়ে ফোন রিসিভ করছে না। পবিত্র কালামকে সাক্ষী করে কবুল পড়ে দুজন আবারও নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। সবাই ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করছে। ফায়েজ বারবার আর চোখে মেহেরের দিকে তাকাচ্ছে। দোয়া শেষে ফায়েজ মেহেরের সাথে কথা বলার সুযোগ পেল। মেহের এতক্ষণ ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকলেও এখন আর সে ভয়টা কাজ করছে না। মেহের, তোমার ফোন কোথায়? তোমাকে কতবার ফোন করেছি, রিসিভ করোনি কেন? মেহেরের কাছে ফায়েজের কণ্ঠ আর বিহেভিয়ার স্বাভাবিক লাগছে। হয়তো ফায়েজ জানে না ওর মা এসেছে, কি করেই বা জানবে? ও তো এসেই নতুন বড়ের মতো বসে আছে। মেহের শুধু শুধু ভয় পেয়েছে, কিন্তু ফোন রিসিভ না করার জন্য কি কারণ দেখাবে এ নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল। কিছু একটা বানিয়ে বলে দিতে হবে। মেহের আমতামতা করে বলল, আসলে তখন ফোন কাছে ছিল না, কত মানুষ ছিল বুঝতেই পারছেন, তাই রিসিভ করতে পারিনি। কোনো প্রয়োজন ছিল? ফায়েজ মৃদু হেসে বলল, তোমার সাথে তো আমার সবসময় প্রয়োজন থাকে বউ। মেহের মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। এর মানে ফায়েজ অন্য কারণে ফোন করেছে। বিয়ে পড়ানো শেষ, তাই ফায়েজের মা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ফাইসাকে একটা মেসেজ করে গেট দিয়ে বাইরে বের হলেন। দাঁড়িয়ে ড্রাইভারকে ফোন করছে। কেমন আছো ফাহমিদা? গম্ভীর আর পরিচিত কণ্ঠস্বরটা শুনে পিলে চমকে উঠল। হঠাৎ করেই দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। বুকের ভেতরে হাতুড়ি দিয়ে কেউ যেন অনবরত আঘাত করছে। ঘুরে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। ফোনের অপর প্রান্ত থেকে হ্যালো শব্দ বারবার ভেসে আসছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। কান থেকে ফোনটা নামিয়ে ধীরে ধীরে পেছনে ঘুরে সামনে থাকা মানুষটাকে দেখে কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, সাথে বাড়ছে অস্বস্তি। ফায়েজের বাবা কোনো উত্তর না পেয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমিও নাকি জিজ্ঞেস করছি, নিশ্চয়ই ভালো আছো? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব ভালো আছো। ফায়েজের মায়ের অস্বস্তি যেন তর তর করে বেড়ে গেল। অস্বস্তি নিয়েই বলল,
অবশ্যই খুব ভালো আছি, না হলে চোরের মতো লুকিয়ে ছেলে বিয়ে দেখতে আসি? ছেলে বিয়ে করছে, আর ছেলের বাবা ছেলের মাকেও বলার প্রয়োজন মনে করছে না। হ্যাঁ, ভালো তো আছি। ফায়েজ তোমাকে অ্যালাউ করবে না, তাই জানাইনি। আর কি জানাবো, কেন জানাবো? তোমার ছেলের প্রয়োজন আছে, ছেলের প্রতি তোমার কোনো দায়িত্ব পালন করেছো? ফায়েজের মায়ের তীক্ষ্ণ জবাব। এর জন্য নিশ্চয়ই আমি দায়ী নই, আর কে দায়ী সেটা নিশ্চয়ই জানো। ফায়েজের বাবা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, এখনো দাম্ভিকতা বজায় চলছ, নিজের ভুল অন্যায় কখনো স্বীকার করবে না। দোষ কি একার আমার? ফায়েজের মা চুপ করে আছে, এক হাতে তালি বাজে না। হয়তো দোষ দুজনেরই ছিল, কেউ নিজের দোষটা মেনে নেয়নি। ফায়েজের মা ওনার দিকে দৃষ্টি দিয়ে বলল, হয়তো একার ছিল না, কিন্তু দোষ নামক বস্তুটার 10 আনার মালিক তুমিই ছিলে। সেদিন তুমি যদি নিজের ইগো বোঝায় না রেখে আমাকে ফিরিয়ে আনতে যেতে, তাহলে আজ এই দৃশ্যটা অন্যরকম থাকতো। যাকগে সেসব কথা, ভালো থেকো। ফায়েজের মা চলে যেতে নিলে বাধা দিয়ে বলল, অন্যের উপর দোষ চাপিয়ে পালিয়ে যাচ্ছ। তুমি চাইলে নিজের সংসার সন্তানের জন্য ইগো বিসর্জন দিয়ে আসতে পারতে না, কিন্তু তা করনি। সেটা যখন করনি, তাই আমাকে দোষারোপ করার কোনো রাইট তোমার নেই। ফাইজাকে নিয়ে চলে গেলে দূর দেশে। আমি যদি ফাইজাকে নিয়ে না যেতাম, তাহলে তুমি কি করতে নিশ্চয়ই ভুলে যাওনি। ফাইজাকেও আমার কাছ থেকে কেড়ে নিতে, আমাকে নিঃস্ব করে দিতে। তুমি সবসময় নিজেরটা বোঝো, নিজের বুঝের জন্য অন্যকে কষ্ট দিতে তোমার বিন্দুমাত্র বিবেকে বাঁধে না। জানি না এতদিন ফায়েজকে কি বুঝিয়েছ। ছেলেটা আমাকে দু চোখে দেখতে পারে না, চোখের পানি ফেলে। ফায়েজের বাবা তাচ্ছিল্যের সাথে বলল, হ্যাঁ, ও বোধহয় আমাকে খুব ভালোবাসে। ও আমাকে ঘৃণা না করলেও ভালোবাসে না। ওর জীবনে আমার বিশেষ স্থান নেই। ফায়েজের মা বিস্ময় নিয়ে তাকালো। ফায়েজের বাবা আলতো হেসে বলল, এটাই সত্য, ওর সাথে আমার কোনো কালে সুসম্পর্ক ছিল না। আমি তৈরি করতে পারিনি। ও নিজের মতো থাকতেই ভালোবাসে। ওর যা প্রয়োজন ও নিজে আদায় করে নিতে পারে, কারো প্রয়োজন পড়ে না। শুধুমাত্র ফর্মালিটির জন্য আমি আছি, যেমন আজকের বিয়ে। ফায়েজের মা চুপ করে আছে। নিজেদের জন্য দুটো বাচ্চাই ছন্ন ছাড়া জীবনযাপন করছে, পরিবার, আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত। মেহেরের বিদায় বেলায় মেহেরের মাকে জড়িয়ে ধরে কাঁদছে। এতদিন বাবা মায়ের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে পড়েছিল, মনেই হয়নি দীর্ঘ সময় তাদের সাথে বিচ্ছিন্ন হয়েছিল। ফায়েজের বাড়িতে থেকেছে, হোস্টেলে থেকেছে, কিন্তু এতদিন বাড়িতে থাকে মনেই হয়নি এ বাড়ির বাইরেও ছিল। রোজ রাতে মা ওর রুমে গিয়ে ঘুরে আসতো, ইচ্ছে হলে মায়ের কোলে ঘুমাতো। মায়ের হাতে ভাত খাওয়াটা ভুলবে কি করে? বাবার সাথে ভাঙচোরা সম্পর্কটাও জোরালো হয়েছিল। এ বাড়ি পদতলে মুখরিত করেছিল, নিচের ঘরটাকে বেশ ভালোবেসে ফেলেছিল। সেটা কেউ মিস করছে। বুকের ভেতর ভাঙচুর হচ্ছে, নতুন করে ছিন্ন হওয়ার ব্যথা। মেহের মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তোমাকে খুব মনে পড়বে, আমি তোমার আদর ভালোবাসা খুব মিস করব। ফায়াজ মেহেরের কথা শুনে অন্যদিকে ঘুরে গেল। ওর ভেতরটা কেমন করছে। যতই মুখে মাকে আসতে মানা করুক, আর জীবনের এমন একটা দিনে মাকে কাছে না পেয়ে ব্যথাতুর অনুভূতি হচ্ছে। মেহেরের মাও কেঁদে ভাসাচ্ছে। এতদিন শূন্য ঘর মেহের পূর্ণ করে রেখেছিল, এখন আবার শূন্য করে দিয়ে চলে যাচ্ছে। মেহের পুরো রাস্তা ফুপাতে ফুপাতে এসেছে। এখন ফুলে ফুলে সাজানো বিছানার মাঝে বসে আছে। বসে বসেও কিছুক্ষণ ফুপিয়েছে, এখন একটু স্বাভাবিক লাগছে। পা ছিন ধরে গেছে, আর কেঁদে কেটে মেকআপেরও 12টা বাজিয়েছে। ফ্রেশ হওয়া দরকার। মেয়ের বিছানার মাঝে দাঁড়িয়ে পা দিয়ে বিছানায় আঘাত করছে, তাতে গোলাপের পাপড়িগুলো ছিটিয়ে পড়ছে। ঝিম ধরা পা বিরক্ত লাগছে, কিন্তু এতেও কমছে না। মেহের বিছানা থেকে নেমে পা দিয়ে দাঁড়াতে পারছে না, তাই মেঝেতে বসে পড়ল। পায়ে ডান হাতের আঙুল দিয়ে টুকা দিচ্ছে বারবার। দরজা খোলার শব্দে মেহের সেদিকে তাকালো। ফায়াজ এসেছে। ফায়াজ মেহেরকে মেঝেতে পা ধরে বসে থাকতে দেখে বিচলিত হয়ে দৌড়ে এসে ওর পাশে বসে মেহেরের পায়ে হাত দিতে মেহের চেয়ে ওঠে। ফায়াজ দ্রুত হাত ছড়িয়ে বলল, কি হয়েছে পায়ে? বিছানা থেকে পড়ে গেছো নিশ্চয়, ভেঙে গেল না তো? হসপিটালে নিতে হবে। মেহের ফায়াজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে হতবাক। ওর এমন চোখ বড় বড় করা রিয়েকশনের আগা মাথা বুঝতেই পারছে না। মেহের পায়ে আবারও টুকা মেরে বলল, আমার পা ভাঙেনি, জিম ধরেছে। ফায়াজ মেহেরের কথা শুনে ব্রু কুঁচকে তাকালো। মেহের অনুভব করছে ওর পা এখন আর আগের মতো ঝিম ধরা নেই। ফায়াজ রাগান্বিত হয়ে বলল, কিন্তু ভাব তো এমন করেছে পা ভেঙে গেছে। সামান্য জিম ধরা নিয়ে এত নাটক কেউ করে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিছুদিন আগে একটা ম্যাচের প্রবলেম থেকে সেরে উঠলে, এখন আবার?
মেহের উঠে দাঁড়িয়ে বলল, এত জ্ঞান না দিয়ে হাত ধরে তো দাঁড় করাতে পারতেন। মেকআপ নষ্ট হয়ে পেতনির মতো বসে আছি। ফায়াজ উঠে দাঁড়িয়ে মেহেরকে ভালো করে দেখল। আসলে এই চোখের নিচের বড় একটা অংশ মেকআপ নষ্ট হয়ে গেছে। কান্নাকাটির ফলে এই অংশটুকু খাওয়া খাওয়া লাগছে। ফায়াজ নষ্ট মেকআপের স্থানে আঙুল দিয়ে বলল, বউ সাজে দেখতেও পারলাম না, মেকআপ সব নষ্ট করে ফেলেছ। আজ না কাঁদলে কি হতো? মেহের ফায়াজের কথা শুনে অবাক। আজ আমার বিয়ে, আজ আমি কাঁদবো না তো পরশু কাঁদবো? অদ্ভুত সব কথা বলেন আপনি। আর না কেঁদে মেয়েরা শ্বশুরবাড়ি ড্যাং ড্যাং করে চলে আসলে মানুষ কি বলবে? ফায়াজ আগ্রহ নিয়ে বলল, কি বললে? মেহের ফায়াজের দিকে সরু চোখে দেখালো, তারপর বলল, বলবে মেয়েরা বিয়ের জন্য পাগল, শ্বশুরবাড়ি যাবার জন্য পাগল হয়ে গেছে। ফায়াজ মেহেরের কথা শুনে ফিক করে হেসে ফেলল, তারপর বলল, তা নয়তো কি, তুমি পাগল ছিলে না? বিয়ের ডেট ফিক্স করার জন্য কম বেড়া দিয়েছ। মেহের ফায়াজের কথা শুনে চোখ নামিয়ে নিল লজ্জায়। ফায়াজ মেহেরের গলার সাথে নিচের গলা মিলালে মেহের সিটকে সরে গিয়ে বলল, ফ্রেশ হব। ফায়াজ মেহেরের অবস্থা বুঝে মনে মনে হাসছে, তারপর বলল, অবশ্যই, যাও যাও ফ্রেশ এসো। মেহের দ্রুত আয়নার সামনে গিয়ে নিজে সব গয়না খুলে ফেলল। গয়নার স্তূপের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, এক গাঁটটি গয়না, এত ভার আমি বইলাম কি করে? এগুলোর ওজন বইতে বইতে আমার ওজন একদিনেই 5 কেজি কমে গেছে। মেহের ফ্রেশ হতে যাওয়ার পর ফায়াজ ফুলে ফুলে সাজানো বিছানাটা দেখছে। কতগুলো গোলাপের বাপড়ি হাতে নিয়ে ফু মারল। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফায়াজ পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে আননোন নাম্বার দেখতে পেল। অপরিচিত কেউ এত রাতে ফোন? ফায়াজ ভাবতে ভাবতে ফোন রিসিভ করে হ্যালো বলল, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। নেটওয়ার্ক প্রবলেম মনে করে ফায়াজ জানলার পাশে গেল, কিন্তু তাও কেউ কথা বলছে না। ফায়াজ নিঃশ্বাসের শব্দ স্পষ্ট অনুভব করছে। কল কেটে গেল। ফায়াজ তখন হ্যালো হ্যালো বলে বিরক্তি নিয়ে হাতের ফোনের দিকে তাকালো। মেহের বের হয়ে ফায়াজকে দেখে বলল, কে ফোন করেছে? মেহের মেরুন রঙের একটা শাড়ি পরে বের হয়েছে। ফায়াজ মেহেরকে ভালো করে দেখে বলল, জানি না, অপরিচিত নাম্বার। তারপর আবার ফোন বেজে উঠল। তখনও কেউ কথা বলছে না। কয়েকবার হ্যালো বলে ফায়াজ ফোন কেটে দিল। মেহের চিন্তিত মুখে ফায়াজের পাশে দাঁড়িয়ে বলল, প্রয়োজনীয় কল নয়তো? কে হতে পারে? মেহের, প্রয়োজনীয় কল না, কেউ ইচ্ছে করে কথা বলছে না। প্রয়োজনীয় হলে কথা বলতো। আমার মনে আমার বন্ধু মজা করছে, আমাদের বাসায় ওটা ডিস্টার্ব করতে চায়। ওকে ফাইন। ফায়াজ ফোন অফ করে দিল, তারপর বলল, প্রায় 2 বছরের বিয়ের প্রথম বাসর, আর ফোনে কল ডিস্টার্ব করছে অসম্ভব। ফায়াজ ফোন রেখে মেহেরের কোমর জড়িয়ে ধরে বলল, মেহেরের কলিজা শুকিয়ে যাচ্ছে। আমতা আমতা করে দৃষ্টি নত করে বলল, আমি বলবো। ফায়াজ মেহেরের নত চোখের পাপড়িতে চুমু খেয়ে ওদিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে কোলে তুলে নিল। মেহের চোখ বন্ধ করে ফায়াজের হাত শক্ত করে ধরে আছে। ফায়াজ মেহেরকে বিছানায় শুয়ে দিয়ে ওর কপালে চুমু খেল। দুটো ভালোবাসার মানুষ এগিয়ে যাচ্ছে পূর্ণতার দিকে। গভীর রাত, পাখির কিচিরমিচির শব্দ জানান দিচ্ছে সকাল হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে আজান পড়বে। ফায়াজের লোমশ বুকে বেয়ে ঘোরে ঘুমাচ্ছে তার মেহেরজান। ফায়াজ মেহেরের মুখের উপর থাকা এলোমেলো চুল কানের পেছনে গুজে দিচ্ছে। বারান্দা দিয়ে রোদের আঁচ ঘরের ভেতরে পড়েছে। ঘরে সবগুলো জানলা খোলা। ঘরে আলো না জ্বালা সত্ত্বেও পুরো ঘর বাইরের আলোয় আলোকিত হয়েছে। ফায়াজ আদো আদো চোখ খুলে হাত তুলে আর মোড়া ভাঙল। তখনই মনে পড়ল মেহেরের কথা। পাশ ঘুরে বিছানা ফাঁকা দেখল। মেহের হয়তো অনেক আগেই উঠে গেছে। ফায়াজ উঠে বসে নিচের ফোনটা খুঁজছে। সেন্টার টেবিলের উপরে পেয়েও গেল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে অন করলো। গতকাল রাতে অফ করে রেখেছিল। ফোন অন করতেই ফোনের স্ক্রিনে 11:19 সময় জল জল করছে। সময় দেখে ফায়াজের মাথায় হাত। এত বেলা হয়ে গেছে। আজকে রিসিপশন, বাড়ি ভর্তি মেহমান, বন্ধুরা। হুফ, বন্ধুরা নিশ্চয়ই এই নিয়ে মজা করবে। ফায়াজ হাতের ফোনটা রেখে দ্রুত ফ্রেশ হয়ে গেল। মেহের আর ফাইজা আত্মীয়দের সাথে গল্প করছে। এরা কেউই মেহের কিংবা ফাইজার পরিচিত নয়। মেহের বাড়িতে নতুন বউ, আর অপরদিকে ফাইজা এই বাড়ির মেয়ে হলেও এখানে না থাকার কারণে কাউকেই চিনে না। সে সৌভাগ্য ওর হয়নি। ছোটবেলায় বুঝ হওয়ার আগেই মায়ের সাথে এই বাড়ি ছেড়েছে। ফাইজ নিচে নেমে মেহেরকে খুঁজছে। না পেয়ে ডাইনিংয়ের সামনে গিয়ে কফি চাইল। কফিতে চুমুক দিতে মেহেরের দিকে চোখ পড়ল। মেহের আর ফাইজা একসাথে বসে রিলেটিভদের সাথে আড্ডা দিচ্ছে। ফায়াজ হাতে কাপ রেখে ওদের দিকে চেয়ে আছে। আর তখনই হুড়মুড় করে বন্ধুরা এলো।
ফায়াজ ওদের দেখে অনুমান করছে এরা এখানে কি করতে এসেছে। ফায়াজ ওদের দেখেও না দেখার ভান করে কফিতে মনোযোগ দিল। ওদের পাত্তা দিলেই সমস্যা। ওরা মজা করছে। ফায়াজ পাত্তা না দিয়ে বলল, রাতে বারবার কে ফোন করেছিলি? ওরা একে অপরের দিকে চাওয়াচাবি করে বলল, জানি না, আমি করিনি। সবাই জানি না বলে ফায়াজ ওদের দিকে ঘুরে বলল, তোদের মধ্যে কেউ করেছিস, কিন্তু স্বীকার করছিস না। আর তোরা এভাবে দাঁড়িয়েছিস কেন? বেড়াতে এসছিস? বসে বসে গেলার জন্য তোদের কাজতে বলেছি, যা গিয়ে কাজ কর। ফায়াজ ওদের দিকে কিছু বলার সুযোগ না দিয়ে টেবিলের উপরে কাপ রেখে নিচের রুমের দিকে গেল। ওরা ফায়াজের কথা শুনে ভ্যাবা চেকে খেয়ে গেল। 5 মিনিটের মধ্যে রুমে এসো। মেয়ের ফোনে ফায়াজের মেসেজ দেখে ফাইসা থেকে চেয়ে বলল, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? রুমে যাচ্ছি, চলে আসবো। আরে না না, আসতে হবে না, তুমি রেস্ট নাও গিয়ে। বিকালে মেকআপ আর্টিস্ট আসবে, তুমি আর রেস্ট করার টাইম পাবে না। আমি এখন গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট করব। মেহের মুচকি হেসে বলল, আচ্ছা। তারপর সবার কাছ থেকে বিদায় নিল। মেহের রুমে দরজার সামনে 3 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। ফায়াজে দেওয়া 5 মিনিট শেষ হয়ে 7 মিনিট চলছে, কিন্তু রুমে ঢুকতে পারছে না। কিছুক্ষণ ইতস্তত করে রুমের ভেতরে ঢুকলো। বুক ঠিপ ঠিপ করছে, মনে হচ্ছে এই প্রথম এই রুমে ঢুকছে। কিন্তু হায়, মেয়ের পুরো রুমে চোখ বুলিয়েও কাউকে পেল না। ফায়াজ ওকে রুমে আসতে বলে কোথায় গেল? বারান্দায় নয়তো? কিন্তু বারান্দার দরজা তো বন্ধ, তাহলে ওয়াশরুমে? মেহের ওয়াশরুমের দিকে পা বাড়াবে তখনই হঠাৎ শব্দ করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল। বুকে থুতু দিয়ে বলল, দরজা বন্ধ করলেন কেন? ফায়াজ বাঁকা হেসে উত্তর দিল, তোমাকে কিছু শেখাবো তাই। মেহের কাঁপা কাঁপা গলায় বলল, শেখাবেন মানে কি শেখাবেন? ফায়াজ আবারও আলতো হেসে মেহেরের দিকে এগুচ্ছে। মেহের ফায়াজের আগানো দেখে চিন্তায় পড়ে গেল এই মুহূর্তে কি করবে। মেহের ফায়াজের দ্রুত আগানো দেখে পিছিয়ে গেল। মেহের বারান্দার বন্ধ দরজার সামনে, কিন্তু দরজা খোলার স্কোপই পেল না। ফায়াজ ওকে 2 হাতে ঘিরে ফেলেছে। মেহের ফায়াজের দিকে ঘুরল। ফায়াজ 2 হাত মেহেরে 2 পাশে রেখে দাঁড়িয়ে আছে। ফায়াজের উষ্ণ নিঃশ্বাস মুখের উপরে পড়ছে। ফায়াজ ইচ্ছে করে মেহেরের মুখের উপরে ফু দিল। মেহের চোখ বন্ধ করে নিল। ফায়াজ মেহেরের কানের কাছে ফিস ফিস করে বলল, আজকে আমি তোমাকে শেখাবো কিভাবে আপনি না করে তুমি বলা যায়। ফায়াজের কথা শুনে মেহের দ্রুত চোখ খুলে ফায়াজের দিকে তাকালো। জি জনাব, সেই সোনা, তোমার মুখ থেকে আপনি শুনতে শুনতে তেতো হয়ে গেছি। কেমন পরপর ফিলিংস আছে, তাই আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে। তা হয় নাকি? আপনি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তুমি বলতে পারবো না। ফায়াজ ডান হাতে নিচের গাল চুলকে বলল, আচ্ছা, পারবে না? মেহের মাথা নাড়িয়ে বলল, না। ফায়াজ কয়েক সেকেন্ড মেহেরের দিকে তাকিয়ে থেকে ডান হাতে মেহেরের পেটের এক পাশ চেপে ধরল। মেহের ব্যথায় চিৎকার করে বলল, ও মা গো! কিসের মা? চিনকি চামেলি, বলো তুমি। বলছি। মেহের তুমি বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে যেমন তেমন প্রস্তুতি নয়, মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দেবে। ফায়াজ অতি আগ্রহের সহিত মেহেরের দিকে চেয়ে আছে। মেহের কয়েকবার ঢোক গিলে বলল, তুমি। তারপর চোখ বন্ধ করে ফেলল, হাত দিয়ে মুখ চেপে ধরল। ফায়াজ ওর হাত সরানোর চেষ্টা করে বলল, চোখ বন্ধ করলে কেন? চোখ খোলো। তোমার তুমি বলা আমি উপভোগ করতে পারিনি। না। ফায়াজ মেহেরের হাত টেনে সরিয়ে বলল, ওকে ফাইন জানো। ফায়াজ মেহেরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেহের ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চোখ খুলতে পারল না। ফায়াজ মেহেরকে ছেড়ে দিয়ে ওর খোলা চুলে নাক ডুবালো। ও মেহেরের চুলের ঘ্রাণে মাতোয়ারা হচ্ছে। ফায়াজ, খাবো না। ফায়াজ চুলে মুখ রেখেই বলল, না, আমার ইচ্ছে করছে না। কিন্তু আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে। ফায়াজ মেহেরের কথা শুনে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখনো খাওনি? মেহের ফায়াজের দিকে চেয়ে বলল, না। তুমি কখন উঠেছ? 8টার দিকে। কি বলছো? 12টা বাজে আর কেউ তোমাকে খেতে দেয়নি? মেহের স্নিগ্ধ হেসে বলল, দেবেন না কেন? আমি নিজেই খাইনি, তোমার সাথে খাবো তাই। ফায়াজ রাগী ফেস করে বলল, তাহলে আমাকে ডাকুনি কেন? মেহের মিষ্টি হেসে বলল, রাগ করছেন কেন? চলো এখন গিয়ে খাই। আচ্ছা, এখন নাস্তা করে রেস্ট করবে, কার সাথে গল্প করার প্রয়োজন নেই।
রুমে এসে শুয়ে থাকবে, নয়তো বসে থাকবে। আচ্ছা। মেহের আর ফায়াজ নাস্তা করে নিল। মেহের খাওয়া শেষে বাড়িতে ফোন করে খোঁজ খবর নিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিল। রিসেপশনের জন্য আজ ফাইজা ব্রাউন কালারের গাউন পরেছে। দূর থেকে রুহানকে দেখতে পেয়ে বলল, এক্সকিউজ মি। রুহান সামনের দিকে যাচ্ছিল। ফাইজার কথা শুনে দাঁড়িয়ে যায়, তারপর ভদ্রতা বজায় রেখে বলল, আমাকে বলছেন? জি, আমি ফাইজা, ফায়াজের বোন। ওই যে হলুদের দিন আপনাকে কি সব বলেছিলাম, চিনতে পেরেছেন? রুহান আবারও স্নিগ্ধ হেসে বলল, জি চিনছি, চিনব না কেন। ফাইজা কিছুক্ষণের জন্য থমকে গেল। এই ছেলে কথায় কথায় হাসে, তার হাসিটা মারাত্মক সুন্দর, স্বচ্ছ মুগ্ধ করা হাসি, চাহনিটাও অদ্ভুত। ফাইজা রুহানের চাহনি দেখে বলল, আসলে ওই দিনের জন্য আমি সত্যিই দুঃখিত। আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটা নিয়ে রেগে আছেন। রুহান আবারও হাসল। আরে না, রাগ করিনি। ফাইজার প্রচুর রাগ হচ্ছে। এত হাসার কি হলো? কথায় কথায় এত সুন্দর করে হাসতে হবে? আপনি এত হাসেন কেন? সব কথাই আপনাকে হাসতে হবে? রোহান ফাইজার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে বলল, মানে বুঝলাম না। এই, আপনি প্রতি কথাই হাসেন? এত হাসবেন না, আপনার হাসিটা মারাত্মক। ফাইজা কথাটা বলেও লজ্জা পেয়ে গেল। রোহান বুঝতে পেরে পরিস্থিতি অন্যদিকে নিয়ে গেল। আপনি ইতালি ফিরছেন কবে? কিছু একটা ভেবেছি, যদি আল্লাহর সহায় থাকেন, যদি সব ঠিক হয়, তাহলে আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। আর যদি না হয় তাহলে... রোহান কিছুই বুঝতে পারল না, বুঝার কথাও না। ওরা টুকটাক নিজেদের মধ্যে নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলছে। তুষার সামিরার সাথেই দাঁড়িয়ে আছে, আর সামিরাকে রেখে কোথাও যাবে না, আর ভুল বোঝার সুযোগই দেবে না, নয়তো দুদিন পর পর ব্রেকআপ সহ্য করতে পারে না। মেহের রিসেপশনের জন্য তৈরি হয়ে গেছে। ফায়াজ বাইরে অপেক্ষা করছে, দুজনকে একসাথে যেতে হবে। মেহমানরা সবাই অপেক্ষা করছে। মেহের পার্পল কালারের লেহেঙ্গা দু হাতে ধরে হাই হিল পরে ধীরে ধীরে হাঁটছে। ভারী অলংকার, চুলে ছোট ছোট ফুল গোছা, ড্রেসের উপযোগী মেকআপ। মেহেরকে দেখে ফায়াজ এগিয়ে এলো। মেহের চোখ তুলে ফায়াজের দিকে তাকালো। ফায়াজকে দেখে ছোটখাটো হার্টবিট মিস হয়ে গেল। ব্ল্যাক স্যুটে ফায়াজকে ইনোসেন্ট জেন্টলম্যান লাগছে। মেহের মুচকি হেসে বলল, তোমাকে অনেক কিউট লাগছে। আরে আমার কথা রাখো, তোমাকে তো রানীর মতো লাগছে। আমার রানী, আমি তো চোখ ফেরাতে পারছি না। ফায়াজ মেহেরের কপালে ঠোঁট ছোয়ালো। মেহের চোখের কাজল দিয়ে বাচ্চাদের মতো ফায়াজের কানের নিচে লাগিয়ে বলল, আজকে তোমার দিকে নজর পড়ার সম্ভাবনা আছে। আমার বরের উপর কারো নজর যেন না লাগে। ওরা রিসেপশনে যেতেই সবাই ঘিরে ধরল। ওদের সাথে সেলফি তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়ল। অতঃপর নিজেদের ফটোগ্রাফি, বিভিন্ন অ্যাঙ্গেলে হরেক রকম পিকচার নিতে নিতেও ক্লান্ত হয়ে পড়ছে। মেহের বসে আছে, ওর বাড়ির সবাই এসে পড়েছে, সবার সাথে কথা বলছে। ফায়াজও ব্যস্ত। মেহের কথার ফাঁকে ফাঁকে ফায়াজকে দূর থেকে দেখছে, চোখ ফেরাতেই পারছে না। যতই দেখছে তৃপ্তি মেটছে না। মেহের মনে মনে বলছে, কে বলবে এই ছেলেটা গুন্ডামি করত? গুন্ডা থেকে জেন্টলম্যান তৈরি হচ্ছে। আল্লাহ সহায় হোক, ও যেন প্রকৃত মানুষ তৈরি হয়। ফায়াজ বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে। সারা দিনের ব্যস্ততায় ফেসবুকে যাওয়াই হয়নি। এখন সময় পেয়ে গ্যালারি থেকে ওদের বিয়ের সুন্দর সুন্দর পিকচার সিলেক্ট করে আপলোড দিচ্ছে। মেয়ের লাগেজ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে গুছিয়ে রাখছে। তবে মুখ ভার করে আছে। আজ ওদের বাড়িতে এসেছে, ওর তো খুশি হওয়ার কথা, তাহলে এভাবে মুখ ভার করে আছে কেন? মেহেরকে দেখে মনে হচ্ছে রাগে ফেটে যাচ্ছে। আর এই রাগটা একান্ত ফায়াজের জন্য। ফায়াজ চেষ্টা করেও মনে করতে পারছে না কি এমন করেছে। ফায়াজ বিছানার উপরে ফোন রেখে লাগেজ থেকে শ্যাম্পু, লোশন, স্নো বের করে মেহেরের হাতের দিকে বাড়িয়ে দিল। মেহের সেটা দেখে বলল, লাগবে না, আমি করে নিতে পারবো। ফায়াজ ওগুলো রেখে দিয়ে বলল, কি হয়েছে তোমার? মেহের যেন এতক্ষণ এইটাই শুনতে চাইছিল। প্রতীক্ষা করছিল কখন ফায়াজ জিজ্ঞাসা করবে। হয়তো সবাই চায় তার প্রিয় মানুষটা তার মুখ দেখে বুঝুক তাকে, তার রাগ, অভিমান, মন খারাপ সবটা বুঝুক, নিজ থেকে পরম ভালোবাসায় জিজ্ঞাসা করুক কি হয়েছে। মেহের ফায়াজের দিকে না তাকিয়েই বলল, কিছু না। মেহের চাইছে ফায়াজ জোর করুক, জানতে চাক কি হয়েছে। ফায়াজ তাই করল। তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন?
কিছু তো হয়েছে। কি হয়েছে বলো? বলবো না। ফায়াজ মেহেরের হাতের জিনিসপত্র রেখে মেহেরের 2 হাত ধরে বলল, কেন বলবে না? বলতে হবে। আমি কিছু করেছি? মেহের ফায়াজের দিকে তাকিয়ে কটাক্ষ দেখিয়ে বলল, না, তুমি কি করবে? সব তো আমি করি। আমি ভারী পোশাক পরে এত কষ্ট করে পানি আনতে গেলাম, আর নিকিতার হাত থেকে পানি নিয়ে খেলো। খেয়ে আবার মিষ্টি এসে বলল ধন্যবাদ। আহা, তারপর রসিয়ে রসিয়ে গল্প শুরু করে দিল। আমার হাত ছাড়ো। ফায়াজ এবার ঘটনা বুঝতে পারল। নিকিতা মেহেরের মামাতো বোন, বয়স 17 কি 18 হবে, ছোট্ট একটা মেয়ে। ফায়াজকে পানি দিয়েছে আর ফায়াজ খেয়ে সৌজন্য বলে গালতো হেসে ধন্যবাদ বলেছিল। তারপর জিজ্ঞাসা করেছিল কোন ক্লাসে পড়ো। এটাই ওর অপরাধ। ফায়াজ আলতো হেসে বলল, আরে পিচ্ছি কিউট একটা মেয়ে, হাতের কাছে গ্লাস শিখিয়ে দিল। আমি না নিয়ে বসে থাকলে কেমন দেখায়? মেহের ব্যঙ্গ করে বলল, কিউট, বাহ কিউট। ফায়াজ ব্যাপারটা এখন ধরতে পারল। মেহের রাগ নয়, জেলাস ফিল করছে। ফায়াজ মেহেরকে রাগানোর জন্য বলল, হ্যাঁ কিউটই তো। চোখগুলো কত সুন্দর দেখেছ? রাজকন্যা একটা। এই রাজকন্যা একটা রাজপুত্র পাবে, দেখে নিও। মেহের ফায়াজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, তুমি বিয়ে করে নিলেই পারতে। হাতের কাজ ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে লাইট অফ করে দিল। ফায়াজ মেহেরের পাশে শুয়ে মেহেরের কানের কাছে গিয়ে বলল, বিয়ে করতে পারতাম যদি তোমার সাথে বিয়েটা না হতো। আগে বলবে না তোমার এত কিউট একটা কাজিন আছে? মেহেরের আর সহ্য হচ্ছে না। ফায়াজ বুঝতে পারছে না ওর কষ্ট হচ্ছে, কেন এসব বলে কষ্ট দিচ্ছে। সাথে রাগও হচ্ছে, ইচ্ছে করছে ওর চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। মেহেরের রিয়েকশন না পেয়ে ফায়াজ বলল, কি গো, ঘুমিয়ে পড়েছ? আমার তো ঘুমই আসছে না। নিকিতাও কি ঘুমিয়ে পড়েছে? নয়তো ওর সাথে গল্প করা যেত। মেহের উঠে বসে ফায়াজকে ধাক্কা মেরে ওর চুলগুলো টেনে ধরল। ফায়াজ চিৎকার করে উঠল। ফায়াজ ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। হঠাৎ করে এই মেয়ের শরীরে এত শক্তি কোথা থেকে আসে কে জানে। মেহের চুল ছাড়ো, আর সব ছিঁড়ে ফেলছো তো। আমি তো মজা করছিলাম, আর মজা করবো না, সত্যি বলছি। মেহের তবুও ছাড়ছে না। প্লিজ যান আবার। মরে যাবো তো। মেহের ফায়াজের চুল ছেড়ে দিয়ে আবারও শুয়ে পড়লো অপর পাশ ঘুরে। ফায়াজ যেন মরতে মরতে বাঁচল। মাথাটা পুরো ধরে গেছে, চুলের গোড়ায় গোড়ায় ব্যথা করছে। ফায়াজ নিজের মাথায় হাত বুলিয়ে মেহেরকে জড়িয়ে ধরল। মেহের কোনো রিয়াকশন দিচ্ছে না। রাগ এখনো কমেনি, রাগে কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। মেহের, আমি মজা করছি। নিকিতা একটা বাচ্চা মেয়ে, ও তো তোমার বোন, আমারও তো বোন। আর আমি কি জানতাম তুমি পানি এনেছ? জানলে আমি আমার মেয়েছেনের হাত থেকে পানি না খেয়ে অন্যের হাতেই খাবো? ইম্পসিবল। তুমি রেগে যাচ্ছিলে, তাই তোমাকে রাগানোর জন্য আরো মজা করেছি। আমার তো কিউট একটা বউ থাকতে কাউকে লাগবে না। মেহের ফায়াজের দিকে ঘুরে ফায়াজকে জড়িয়ে ধরল। এমন মজা করবে না, ভাল লাগে না। হ্যাঁ, মজা স্বরূপ আমার চুলগুলো শেষ করে ফেলেছ। আমার এত স্বাদের চুল। বেশ করেছি, আর কখনো এমন ফাজলামো করলে টাক বানিয়ে ফেলবো। বিয়ে উপলক্ষে ফাইজা এই বাড়িতে সপ্তাহখানেক থাকার পর আজ 2 দিন ধরে মায়ের কাছে। সকালে ফোন করে জানিয়েছে বিকেলবেলায় আসছে। মেহের কিচেনে গিয়ে রান্নাবান্নার আয়োজন দেখে এলো। ফাইজা দুপুরের খাবারের পরেই চলে আসবে। মেহেরের টেনশন হচ্ছে খুব, কারণ ফাইজা মেহেরকে আজ আসার কারণটা জানিয়েছে, আর ওর কারণটা জানার পর থেকেই মাথায় টেনশন ভর করেছে। মেহের ঠিক করলো ফাইজার বিষয়টা হালকার উপরে জানিয়ে রাখবে, যেন উল্টোপাল্টা রিয়েক্ট না করে। যেমন ভাবা তেমন কাজ। ফায়াজ বাড়িতেই আছে। মেয়ের গোসল করতে যাওয়ার আগে ফায়াজের পাশে বসে। ফায়াজ সোফায় আধশোয়া অবস্থায় টিভি দেখছে। মেহের বসে ফায়াজকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। এভাবে চুপচাপ বসে থাকার বিষয়টা ফায়াজের চোখে পড়ল। কিছু বলবে? মেহের আমতা আমতা করে বলল, হ্যাঁ, তোমাকে কিছু বলার ছিল। ফায়াজ মেহেরকে নিজের কাছে টেনে বলল, তাহলে বলছো না কেন? মেহের আবারও আমতা আমতা করছে। ফায়াজের পূর্ণ মনোযোগ মেহেরের দিকে। মেহের বলল, ফাইজা আসছে জানো তো, আর ফাইজা এসে যদি বলে ও আর মা এখন থেকে এখানে থাকবে, তাহলে? ফায়াজের ফেসের রং পাল্টে গেল। ফাইজা এখানে থাকবে এ নিয়ে ফায়াজের বিন্দু মাত্র সমস্যা নেই। ফায়াজ বরং চায় ফাইজা সব সময় ওদের সাথে থাকুক, কিন্তু ওর মা। ফাইজাকে আগে বলেছি এখানে থাকতে, এটি আমার আপত্তি নেই, কিন্তু উনি আসবে না।
ফাইজা, এটা মায়ের বাড়ি, তাই তুমি তাকে বাধা দিতে পারো না। ফায়াজ চোখ মুখ শক্ত করে বলল, বউ বউর মতো থাকো, এত ঘেটো না, আমাকে জোর করিয়ে কিছু করতে পারবে না। গট ইট?